হ্যাঁ, সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আমরা গত ক্লাসে তোমাদেরকে সরলরেখা 3.6 থেকে কিছু গাণিতিক সমস্যা দেখিয়েছিলাম। আজও তোমাদেরকে কিছু গাণিতিক সমস্যা দেখাবো। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে দেখবে। দেখো, এখানে যে প্রশ্নটা আমি লিখেছি সেটা হলো কি, বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এবিসি ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু আমাদের এ এবং বি দেওয়া আছে, এবং ওই ত্রিভুজের লম্ব কেন্দ্র দেওয়া আছে, লম্ববিন্দু দেওয়া আছে পি, এবং বলছে এখানে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য। তাহলে আসো আমরা এটা সমাধান করি, দেখা যাক দেখি। তাহলে এখানে বলছে ত্রিভুজ এবিসি, এ বিন্দু বি বিন্দু দেওয়া আছে এবং তার একটা লম্ব বিন্দু দেওয়া আছে। তার মানে কি, এ বিন্দু থেকে বিপরীত বাহুর উপর যে লম্বগুলো অঙ্কন করা হয় সেই লম্বগুলো যে বিন্দুতে ছেদ করে সেটাকে লম্ব বিন্দু বলা হয়, এবং তার স্থানাঙ্ক পি অফ 3.2 দেওয়া আছে। এখন আমাদের প্রশ্ন করছে কি, এখানে যে সি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখন আমরা এখানে দেখি যে আমরা সলিউশনে যাই। আমাদের সলিউশন আমরা লিখি, দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর লম্ব বিন্দু পি অফ 3.2 আমাদের এইটা গিভেন করা আছে, ঠিক আছে। এখন আমরা দেখো, এখানে এপিকে আমরা বর্ধিত করছি এবং বিসিকে তার ডি বিন্দুতে সেট করে। আবার বিপিকে আমরা বর্ধিত করব, যা এসিকে বা সি এ রেখাকে ই বিন্দুতে সেট করে, ঠিক আছে। আমরা এগুলো একটু দেখব। সুতরাং আমরা এখন এখান থেকে দেখব যে এপি এবং এডি এবং বিপি এবং বিই একই রেখা নির্দেশ করে, ঠিক আছে। একই রেখা তারা নির্দেশ করে, যেমন এডি এবং এপি একই রেখা, বিই এবং বিপি একই রেখা নির্দেশ করে, ঠিক আছে। তাহলে আমরা এই কথাগুলো এখানে একটু লিখতেও পারি, সংক্ষেপে লিখে নিতে পারি। যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে এপিকে বর্ধিত করলে তা বিসিকে ডি এবং বিপিকে বর্ধিত করলে তা এসিকে ই বিন্দুতে সেট করে, ঠিক আছে। আমরা কথাটা লিখে নিলাম। তাহলে সুতরাং এপি ও এডি এবং বিপি ও বিই, ঠিক আছে, একই রেখা নির্দেশ করে। আমরা এই কথাটুকু এখানে লিখে নিলাম। এখন এখানে আমরা দেখব যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বিসি রেখা, আমাদের এখানে বিসি রেখার উপর লম্ব কত, এডি, এবং এসি রেখার উপর লম্ব হচ্ছে হলো বিই। এগুলো আমাদের লম্ব। আচ্ছা, ধরি আমাদের এখানে বিসি সিএ এডি ও বিই রেখা
ঢাল যথাক্রমে আমরা ধরে নিতে পারি M1, M2, M3 এবং M4 হিসাবে আমরা এখানে ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটা ধরে নিলাম, আমরা এই রাশিগুলো ধরে নিলাম, কারণ আমাদের এখানে যে চারটে বাহু সম্পর্কে আমরা এখানে দেখতে পাচ্ছি BC, AC এবং BE, AD, এই রেখাগুলোর ঢাল আমরা ধরে নিয়েছি। তাহলে এখন আসো আমরা এখন দেখি, অতএব ঢাল M সম্পর্কে আমরা কি জানি? আমরা জানি কোটিদ্বয়ের অন্তর ভাগ হলো ভুজদ্বয়ের অন্তর, আমরা এই সম্পর্কটা জানি। ঠিক আছে, আমরা এটা জানি। তাহলে এইটা যদি জানি, তাহলে আমরা এখন M1টা বের করব। তাহলে M1 এর সম্পর্ক আমার এখানে কত হয়? দেখো M1, তাহলে M1 এর সম্পর্ক, তাহলে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে কি M1 হচ্ছে হলো BC রেখা এবং AD রেখা। তাহলে আমরা এখন এখানে দেখতে পারবো হচ্ছিল, সরি দেখো M1 ঢাল, BC রেখার ঢাল M1 এবং AD রেখার ঢাল হচ্ছে হলো M3, AD রেখার ঢাল M3। তাহলে এখন আমরা লিখব M3 ইকুয়াল টু -1। ঠিক আছে, -1 আমরা এটা জানি, যেহেতু আমরা লিখব যেহেতু BC is perpendicular to AD is perpendicular to BC, আমরা এইটা জানি, এইখান থেকে আমরা দেখি। তাহলে এখন দেখো এখানে আমাদের BC রেখার এখানে একটা মাত্র স্থানাঙ্ক দেওয়া আছে B, C বিন্দুটা নেই, সুতরাং আমরা এখান থেকে BC রেখার ঢালটা আমরা বের করব, যেহেতু আমরা AD রেখার ঢালটা এখান থেকে জানব। তাহলে M1 ইন্টু M3টা কত হবে? M3 হবে হচ্ছে হলো, দেখো এখানে, তাহলে এই বিন্দুটা হলো 3, 2, এই বিন্দুটা হলো, আমি এখানে পরিষ্কার লিখি 3, 2 P বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, আর এখানে এটা হলো 6, 1, তাহলে এখানে আমরা লিখতে পারবো 1 - 3 ডিভাইডেড বাই 6 - 3 এত ইকুয়াল টু -1, which implies আমরা এখান থেকে লিখতে পারবো M1 ইন্টু -2 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু -1, which implies আমরা এখান থেকে M1 ইকুয়াল টু বের করতে পারবো কত? দেখো মাইনাসে মাইনাসে ক্যান্সেল, এটা উল্টায় দিলে আসবে হচ্ছে হলো কত? 3/2। তাহলে আমরা এখান থেকে M1 এর মান বের করলাম। তাহলে M1 ঢাল, এটা কোন রেখার ঢাল? আমাদের BC রেখার ঢাল, যেহেতু আমি এখানে লিখেছি পর্যায়ক্রমিক ঢালটা M1। তাহলে আমরা এখান থেকে বের করলাম হচ্ছে হলো M1 এর ঢালটা বের করলাম। এরপরে আমরা এখানে BE রেখাটা হচ্ছে হলো ঢাল M4, কারণ এটা আমরা বের করতে পারবো BP থেকে। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে পরে আবার লিখবো এখানে যে আবার আমরা এখান থেকে পাবো হচ্ছে হলো M2 ইন্টু M4 এত ইকুয়াল টু -1, কারণ হচ্ছে হলো কি যে AC is perpendicular to আমার এখানে BE, এই রেখার উপর লম্ব। তাহলে এখন আমরা এখান থেকে দেখতে পাবো যে আমরা ধরেছিলাম AC রেখার ঢাল হচ্ছে হলো M2, যেহেতু AC রেখার C বিন্দুর স্থানাঙ্ক জানা নাই, সো আমাদের এখানে ঢালটা M2 লিখতে হবে। M2 ইন্টু M4 এর ভ্যালু M4, তাহলে এখানে আছে 1, 6 আর হচ্ছে হলো 3, 2। তাহলে আমরা এখানে কোটি 6 - 2 ডিভাইডেড বাই 1 - 3, এখানে পাবো 1 - 3
ইকুয়াল টু -1, হুইচ ইমপ্লাইজ m2 ইন্টু এখানে পাবো 3/-2 ইকুয়াল টু -1, হুইচ ইমপ্লাইজ মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে m2 ইকুয়াল টু কত থাকবে 2/3, m2 ইকুয়াল টু থাকবে কত, m2 ইকুয়াল টু 2/3 হয়ে যাবে। ঠিক আছে, উল্টায়া যাবে, বিপরীত পাশে নিতে গেলে রেসিপ্রোকাল হবে, সো এটা উল্টিয়ে গেল। তাহলে আমরা এখান থেকে m1 m2 এর ভ্যালু পেয়ে গেলাম, m1 m2 এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাহলে আমাদের m3টা কত হলো, তাহলে এখানে দেখো আমরা এখানে m3 পাইছি কত, -2/3 আমরা এখান থেকে পেলাম। ঠিক আছে, এবং আমরা এখান থেকে m3 পেলাম, আরেকটা এখান থেকে পেলাম m4, m4 এর এটা কত পেয়েছি এখানে -3/2, আমরা এই সম্পর্কটা পেয়ে গেলাম, কারণ এইটুকু তো আমাদের m4 ছিল। ঠিক আছে, m4 আমরা এখান থেকে এইটা পেলাম m4, তারপর আমরা এখান থেকে m3 এই ভ্যালুটা আমরা এখান থেকে এইটা পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা এখান থেকে আমাদের রেখাগুলো কি করলাম, খুব সংক্ষেপে আমি এখান থেকে আমাদের ঢালগুলো চিহ্নিত করলাম, চিহ্নিত করলাম। এখন আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হলো যে আমাদেরকে সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে আমরা বিসি রেখার ঢাল পেলাম, বি বিন্দুগামী বিসি রেখার ঢাল পেলাম, এবং ই বিন্দুগামী বা এ বিন্দুগামী আমরা কি করলাম, এসি রেখার ঢাল পেয়ে গেলাম। তাহলে এই দুটো সমীকরণ নির্ণয় করে আমি কি করব, এখানে তাদের স্থানাঙ্ক সেট বিন্দু বের করলেই আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পাবো। তাহলে এখন লিখি যে লিখব যে বিয়োগ 16 বিন্দু গামী এবং আমাদের এটার ঢাল কত ধরেছিলাম m1, তাহলে m1, ঠিক আছে, m1 ইকুয়াল টু 3/2 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কত হবে, তাহলে y - y1 ইকুয়াল টু m 3/2 of x - x1, আমরা এই সূত্র বের করলাম। y - y1 ইকুয়াল টু m of x - x1, এখানে লিখে দিই সূত্রটা, যেহেতু y - y1 ইকুয়াল টু m of x - x1, এই হলো আমাদের সূত্রটা ছিল, আমরা সেই সূত্রটা ব্যবহার করে এখানে এটা লিখেছি। তাহলে এখন এখানে দেখো আমরা এখানে থেকে পাবো কত, এটা 4 গুণন করে দিই, তাহলে এখানে আসে 5x - 3 ইকুয়াল টু 2y - 12, হুইচ ইমপ্লাইজ 5x - 2y ইকুয়াল টু, এটার পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে -9 হয় এখানে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসাবে লিখলাম। তাহলে আমরা এখানে এটা কি করলাম, যা বিসি রেখার সমীকরণ, যা বিসি রেখার সমীকরণ আমরা এখান থেকে পেলাম। আবার আমরা কি করব, যে এ অফ 61 এত বিন্দু গামী এবং ওই রেখার ঢাল কত ছিল আমাদের, এসি রেখার ঢাল সিএ বা এসি রেখার ঢাল আমরা m2 ধরেছিলাম। তাহলে m2 ইকুয়াল টু আমাদের এখানে কত আছে 2/3, 2/3 এত ঢাল, ঠিক আছে, বিশিষ্ট
রেখার সমীকরণ, তাহলে কত হবে? y মাইনাস ওয়ান ইকুয়াল টু এম অফ কত? 2/3 অফ এক্স মাইনাস সিক্স। তাহলে এটাও আমরা ওই একই ফরম্যাটে এখানে ব্যবহার করলাম। তাহলে এখান থেকে পাবো আমি কত? টোয়াইস এক্স মাইনাস 12 ইকুয়াল টু থ্রাইস ওয়াই মাইনাস 3। আমরা এখান থেকে এটা পাবো। তাহলে এখান থেকে আমরা লিখবো টোয়াইস এক্স মাইনাস থ্রাইস ওয়াই ইকুয়াল টু, এটার পাশে আসলে কত হবে? 9 হয়ে যাবে। সো আমি এখানে এটাকে 2 নম্বর সমীকরণ হিসাবে সাবস্টিটিউট করলাম। এখানে লিখবো যা আমার এসি রেখার সমীকরণ, যা এসি রেখার সমীকরণ আমরা এখান থেকে পেলাম। তাহলে এখন আমাদের সি বিন্দুটা বের করা উচিত। তাহলে এসি এবং বিসি এই দুটো রেখার ছেদ বিন্দুই হচ্ছে আমাদের সি বিন্দু। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই এসি এই রেখাটা বিসি রেখা এবং আমাদের এখানে এই দুই রেখা ছেদ বিন্দু আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পাব। তাহলে দেখো আমরা তাহলে এখন আমরা কি করব? এই দুই সমীকরণের ভিতরে পাবো যে 1 ও 2 নং, ঠিক আছে, 1 নং কে আমরা কি করব? 1 নং কে আমরা 2 দ্বারা গুণ করে বিয়োগ করব কি 2 নং ইন্টু 3। এইটা কি করব? প্রয়োগ করি। ঠিক আছে, প্রয়োগ করি, এইটা আমরা প্রয়োগ করব। তাহলে এইটা প্রয়োগ করলে পরে আমি এখান থেকে কত পাবো? দেখো, তাহলে পাবো হচ্ছে হলো 6x মাইনাস তাহলে 4y, তারপরে এখানে আসতেছে হলো আমাদের ইকুয়াল টু, যেহেতু এটা 2 দ্বারা গুণ করছি সো মাইনাস 18 আমরা এখানে পাবো। তারপরে এখানে পাবো আমরা এখানে যেহেতু এটাকে 3 দ্বারা গুণ করছি সো আমরা এখানে পাবো 6x মাইনাস 9y ইকুয়াল টু মাইনাস 27। তাহলে এই দুটোর ক্ষেত্রে আমরা এখানে প্রয়োগ করলে বিয়োগ করি, যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে হলো 5y ইকুয়াল টু মাইনাস এখানে পাবো হচ্ছে হলো 9। সো আমরা এখান থেকে y ইকুয়াল টু পাবো হচ্ছে হলো 9/5 আমরা এখান থেকে পাবো। তাই 9/5 যদি পাই তাহলে আমরা যে কোনো 1 নম্বর থেকে আমরা বা 2 নম্বর থেকে আমরা কি করব? আমরা এখানে দেখো আমি এই জায়গাটায় কাজটা করতেছি, নতুন পৃষ্ঠায় যাচ্ছি না। তাহলে 2 নং এ আমরা y এর ভ্যালুটা বসাবো। তাহলে টোয়াইস এক্স মাইনাস 3 ইন্টু তাহলে 9/5 ইকুয়াল টু 9 আমাদের এই সম্পর্কটা থাকে। তাহলে এখানে আসতেছে টোয়াইস এক্স মাইনাস 27/5 ইকুয়াল টু 9। তাহলে টোয়াইস এক্স ইকুয়াল টু 9 মাইনাস 27/5 ইকুয়াল টু আমাদের এখানে কত হয়? 5 9 45। ঠিক আছে, তাহলে 45 মাইনাস 27 ডিভাইডেড বাই 5 এত ইকুয়াল টু আসে কত এখানে? তাহলে এখানে আসবে হলো 18 ডিভাইডেড বাই 5। সো আমার এখানে এক্স এর ভ্যালু আসবে হচ্ছে হলো কত? তাহলে 9/5 আসতেছে আমাদের এখানে। দেখো 2 ক্যান্সেল হয়ে গেলে কত থাকে? 9/5। তাহলে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক থাকে কত এখানে? 9/5, আবার থাকে 9/5। এটাই হচ্ছে হলো আমাদের আনসার। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু আমরা এখান থেকে পেলাম, ওয়াই এর ভ্যালু পেলাম। তাহলে পরে আমরা এই সম্পর্কটা আমরা এখানে সি এইটার থেকে আমরা কি পেলাম? আমাদের সি বিন্দুটা আমরা এখান থেকে পেয়ে গেলাম কত? 9/5 9/5। তাহলে আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাটা এখানে বুঝতে পারলাম এবং তোমরা সকলে এটা অনুশীলন করবা। তাহলে চলো আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখি। দেখো আমাদের যে দ্বিতীয় গাণিতিক সমস্যাটা আছে সেখানে বলা হচ্ছে যে x মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0 রেখার উপর পি একটি বিন্দু এবং তা 2 3 এবং 6 মাইনাস 5 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে নির্ণয় করতে বলছে।
তাহলে দেখো এখানে আমি চিত্রটা অঙ্কন করছি, এই হচ্ছিল আমাদের প্রদত্ত সরলরেখা এবং প্রদত্ত দুটি বিন্দু। ঠিক আছে, এই দুটো বিন্দু আমাদের এখানে আছে। তাহলে দেখো আমি এই রেখাটাকে আমরা এখানে AB দ্বারা প্রকাশ করি, আর এটাকে আমরা সি বিন্দু আর এইটাকে আমরা ডি বিন্দু হিসাবে চিহ্নিত করি। তাহলে এখন দেখো এখানে সলিউশনে যাই। সলিউশনে আমরা এখানে কি করি, ধরি পি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিই এখানে আলফা এবং বেটা। আমরা আলফা বেটা পি বিন্দুর স্থানাঙ্ক ধরি। ঠিক আছে, আচ্ছা ধরি প্রদত্ত বিন্দু দ্বয় ও সরল রেখা সমীকরণ যথাক্রমে আমরা ধরে নিয়ে এখানে এ অফ হচ্ছে হলো 2 3 এবং সি অফ, এখানে আমরা নাম দিচ্ছি এটারে সি এবং ডি অফ হচ্ছে হলো 6 - 5। আমরা এই দুটো বিন্দু এখানে ধরে নিচ্ছি। ঠিক আছে, এবং আমাদের এখানে সরল রেখাতে সমীকরণ হিসেবে কাজ করছে এক্স মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস 2 = 0। ঠিক আছে, এটাকে আমরা 1 নম্বর চিহ্নিত করে রাখলাম সমীকরণ হিসেবে। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু পি বিন্দু 1 নং এর উপর অবস্থিত, তাহলে অতএব কত হবে এখানে আলফা মাইনাস টোয়াইস বেটা মাইনাস 2 = 0। আমাদের এই সম্পর্কটা হবে। তাহলে এখান থেকে আমরা এখানে আলফা ইকুয়াল টু এই সম্পর্কটা বের করতে পারি টোয়াইস বেটা প্লাস 2। ঠিক আছে, এটারে আমরা 2 নম্বর আর্টিকেল হিসাবে দিয়ে রাখি। এটা দিয়ে রাখি যে যেহেতু পি বিন্দুটা এই সমীকরণের উপর অবস্থিত, সো এখান থেকে আলফার মাধ্যমে আমরা এই সম্পর্কটা চিহ্নিত করে রাখি। এখন আমাদের এখানে বলছে যে আমাদের যে বলছে কোন একটা বিন্দু আছে এই রেখার উপর। ঠিক আছে, এই রেখার উপর কোন একটা বিন্দু আমি মনে করি পি, তাহলে পিসি অথবা এবং পিডি, এই দুটো বিন্দু আমাদের দূরত্ব সমান হবে, এই দুটো দূরত্ব সমদূরবর্তী বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে আমরা এখন লিখব প্রশ্ন মতে আমাদের বলা হচ্ছে কি পিসি ইকুয়াল টু পিডি, আমাদের এই সম্পর্কটা দেওয়া আছে। তাহলে পিসি স্কোয়ার ইকুয়াল টু পিডি স্কোয়ার, আমরা এখান থেকে এইটা নিতে পারি। তাহলে এখন আমরা এখান থেকে দূরত্ব নির্ণয়ের সূত্র, পি বিন্দু হলো আলফা বেটা আর সি বিন্দু হলো 2 3, তাহলে বলতে পারি আলফা মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস বেটা মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের যে সম্পর্ক আসবে সেটা হলো কত আলফা মাইনাস এখানে আছে 6 হোল স্কোয়ার প্লাস বেটা মাইনাসে মাইনাসে প্লাস 5 হোল স্কোয়ার। তাহলে আমরা এই সম্পর্কটা এখান থেকে নির্ণয় করতে পারি, দেখাতে পারি। তারপরে আমরা এখানে সূত্রে ফেলাই দেবো। তাহলে এখান থেকে আলফা স্কোয়ার প্লাস এখান থেকে বেটা স্কোয়ার নিয়ে নিলাম, এখানে আসে কত 4 আলফা, এখানে আসে কত মাইনাস 6 বেটা, এখানে আসে হলো 4, এখানে আসে প্লাস 9 ইকুয়াল টু আমরা এখানে আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ার লিখলাম। তারপরে এখানে আসতেছে হলো মাইনাস 12 আলফা, এখানে আসতেছে প্লাস 10 বেটা প্লাস আমার এখানে আসতেছে হলো 36 প্লাস হলো 25। তাহলে এখন এই রাশিগুলোর ভিতর থেকে ক্যালকুলেশন করে দেখো, আমি একটু সাজিয়েই লিখছি, এই দুটো চলে যায়। ঠিক আছে, এই দুটো রাশি এখান থেকে চলে যায়। তাহলে আমাদের মূলত এখানে কত থাকে আমরা সেটা দেখব। তাহলে আমাদের এখানে মূল রাশিটা থাকে হচ্ছে হলো আমাদের এখানে 8 আলফা
ঠিক আছে, -16 বেটা, তারপরে থাকে -48 ইকুয়াল টু 0। আমাদের এই সম্পর্কটা থাকে, ক্যালকুলেশন করলে এইটা থাকে। দেখো এটাই পাশে আসলে প্লাস হয়, ঠিক আছে, এটাই পাশে আসলে হলো -16 হয়ে যায়। তারপরে এখানে থাকতেছে কত, এখানে 30, তাহলে এখানে থেকে 61, ওটা থেকে বিয়োগ করলে আমাদের থাকে হলো 48। তাহলে এখান থেকে আবার আমরা দেখতে পাবো কি, আমরা 8 দ্বারা ক্যালকুলেশন ক্যান্সেল করে দিতে পারি। 8 দ্বারা ক্যান্সেল করে দিলে পরে আসে কত, আমাদের আলফা মাইনাস টোয়াইস বেটা, তারপরে আসে হলো কত, -6 ইকুয়াল টু 0। আমাদের এই রাশিটা এখানে আসে। এখন দেখো আমরা এখানে আলফার মান বের করে রাখছিলাম 2 নং থেকে, যে অতএব এখান থেকে বলবো টোয়াইস বেটা প্লাস 2 মাইনাস টোয়াইস বেটা -6 ইকুয়াল টু 0। আমরা এখানে লিখবো কি 2 নং, ঠিক আছে, 2 নং ব্যবহার করে বা 2 নং থেকে পাই, আমরা এই সম্পর্কটা এখানে লিখলাম। তারপরে এখানে দেখো আমাদের এখানে কিন্তু কি সম্পর্কটা দেখাচ্ছে, সরি, আমাদের এখানে একটা বিষয় একটু কোথায় আমি একটু ট্রাবল করে ফেলছি। দেখো, ও সরি, আমার অঙ্কটা তুলতে একটু ভুল হয়ে গেছে। এইখানে হবে 3, ঠিক আছে, এইখানে হবে থ্রাইস ওয়াই, তাহলে এইখানে আসতেছে থ্রাইস ওয়াই, তাহলে এখানে আসতেছে থ্রাইস বি, এখানে আসতেছে থ্রাইস বি। তো থ্রাইস বি আসলে আমরা এইখানে আসবো হলো আমাদের থ্রাইস বি, সরি, ঠিক আছে, থ্রাইস বি। তাহলে এখানে থাকতেছে শুধু থ্রাইস, শুধু বেটা থাকবে, বেটা -4 ইকুয়াল টু 0। তাহলে অতএব আমরা এখানে বেটার মান কত পাবো, 4। আমরা এখানে বেটার মান কত পেলাম, 4। তা বেটার মান যদি 4 পাই, তাহলে 2 নং থেকে আমরা আলফা ইকুয়াল টু কত পাবো, ঠিক আছে, তাহলে 3 ইন্টু 4 প্লাস 2 সম্পর্কটা কত আসে আমাদের এখানে, 12 প্লাস 2। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, আলফা ইকুয়াল টু 40, আলফা ইকুয়াল টু ভ্যালু পাচ্ছি কত, আমরা এখানে 14 আমরা পাচ্ছি। তাহলে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত দাঁড়ায়, অতএব পি বিন্দুর স্থানাঙ্ক আমাদের দাঁড়াচ্ছে এখানে 14 এবং 4। এটাই হচ্ছে হলো আমাদের সেই কাঙ্ক্ষিত বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই যে দুটো গাণিতিক সমস্যা তোমাদেরকে আমি দেখালাম, তাহলে এই দুই গাণিতিক সমস্যার সদৃশ যে গাণিতিক সমস্যাগুলো তোমরা পাওয়া, তোমরা ঠিক এভাবে এই গাণিতিক সমস্যাগুলোকে সমাধান করবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্ত। আগামী ক্লাস দেখার জন্য সকলের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।